আসসালামু আলাইকুম। দর্শক বন্ধুরা, আমরা আমাদের নির্দিষ্ট সময় অনুযায়ী চলে আসছি। কেমন বাংলাদেশ চাই আমরা ১৩তম পর্বে। আজকে আপনারা জানেন আমাদের বিষয় হচ্ছে সাংস্কৃতিক অঙ্গন। আমাদের সাথে অতিথি আছেন জনাব এমডি শাহেদ হোসেন, যিনি সিইও ফ্যাক্টর 3 সলিউশন এর, এবং আরেকজন থাকার কথা আছেন শাহাদাত হোসেন। উনি একটু সমস্যার কারণে হয়তো আমাদের সাথে পরে যোগ হবেন। শাহাদাত হোসেন একজন কোরিওগ্রাফার। তো ধন্যবাদ জনাব শাহেদ হোসেন, আ আমাদের অনুষ্ঠানে আপনার ব্যস্ত সময়ের মধ্যে সময় দেওয়ার জন্য আপনাকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা। আ জনাব শাহেদ ধন্যবাদ। হোসেন। জি। ধন্যবাদ এ আপনাকেও। আ মানে কেমন বাংলাদেশ চাই এই নামটা আসলে একটা মানে অনুষ্ঠানের নামটার সার্থকতা অনেক বড় বিষয়। এই নামটার সাথে আমাদের অ্যা আত্মিক যে বিষয়টা আমরা যে দেশ মাতৃকার যে বিষয়টা সেটা জড়িত আছে। তো ১ম এই আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে সকল বাংলা ভাষাভাষী মানুষকে, আমার দেশের মানুষকে স্বাগতম জানাচ্ছি। এবং আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এই অনুষ্ঠানে কিছু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। ইনশাআল্লাহ আমরা কথা বলব। ১ম এই জনাব শাহেদ হোসেন, আপনার কাছ থেকে যেটা জানতে চাচ্ছিলাম, আপনি জানেন কিছুদিন আগে, খুব কিছুদিন আগেও যদি বলি তো বছর খানেক আগে বলা যায়, আমাদের বিশিষ্ট নাট্যকার মামুনুর রশিদ সাহেব একটা কথা বলেছিলেন যে সাংস্কৃতিক অঙ্গনটা রুচির দুর্ভিক্ষর মধ্যে দিয়ে যাচ্ছে। এখনো কি আমরা দুর্ভিক্ষের ভিতরে আছি? এটা কতটুক আ কাটাতে না, পেরেছি, বা জিনিসটা কি আসলে অবস্থা? না, আপনার প্রশ্নটার উত্তর যদি আমি মানে আমার ভাষায় কিংবা আমার চিন্তার থেকে আমি যেভাবে বলবো, আমি মামুনুর রশিদ অ্যা ভাইয়ের সাথে একাত্মতা পোষণ করে একই কথা বলছি। আমরা রুচির দুর্ভিক্ষের মধ্যে দিয়ে যাচ্ছি এবং এটা দিনকে দিন এই দুর্ভিক্ষের মাত্রা বাড়ছে। এটা আচ্ছা, আমাদের জন্য দুর্ভাগ্য। আ এই এই সুযোগটুকু আমরাই করে দিচ্ছি। এই দুর্ভিক্ষের সুযোগটুকু যেকোনো একটা দুর্ভিক্ষের জন্য কোনো একটা পিছনে কারণ থাকে আপনার। সেই দুর্ভিক্ষটা আ আমাদের জন্যই তৈরি হচ্ছে। আমরা এটা যার অবস্থান থেকে আমি যদি এভাবে একটু বলি যে আমরা মজার ছলে হোক আর আ কৌতুক কৌতূহলবশত হোক আমরা তাদেরকে প্রমোট করছি। আচ্ছা। আসলে আমি একটু পিছনের দিকে যদি একটু বলি আপনাকে, জি, সেটা হচ্ছে যে ধরেন আপনি আমাদের আমরা তো যে জেনারেশনটা, হ্যাঁ? জি। আমরা দেখেন আমরা যখন স্কুলে পড়তাম, আমরা স্কুলে বিভিন্ন সাহিত্য, সাংস্কৃতিক যে অনুষ্ঠানগুলো হতো, আপনি হয়তোবা দেখেছেন। আমি জি, ছোটবেলা থেকেই এইগুলোর সাথে কর্মকাণ্ডে জড়িত জি, ছিলাম। আমরাও ছিলাম শিশু নাট্যমে বিভিন্ন। হ্যাঁ, আপনি খুব ভালো আ আর্ট করেন সেটা আমি জানি। তো দেখেন আমরা যে যেই সাহিত্য কিংবা সংস্কৃতি অঙ্গনে কাজ করতাম, আমরা কিন্তু আ মনের ক্ষুধা নিয়ে ওইখানে কাজ করতাম। ঠিক আছে? আমরা আপনার মনে আছে আমরা প্রভাত ফেরিতে যেতাম। আমরা জি, ফুল রেলি নিয়ে, হ্যাঁ? খালি পায়েও আমরা হেঁটে আমরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছি। হ্যাঁ? আমরা কিন্তু কখনো তখন ছবি তোলা হতো। কিন্তু আ সে সেটাও ছিল খুব রেয়ার। কোন ফটোগ্রাফার কিংবা পত্রিকার কোন সাংবাদিকরা যদি ছবি তুলতো আমরা তাদের পিছনে ঘুরতাম যে এই ছবিটা পাওয়ার জন্য। কিন্তু সত্যিকার অর্থে আমরা তখন কিন্তু লোক দেখানোর জন্য এই কাজগুলো করিনি। জি, কিন্তু এখন এই সোশ্যাল মিডিয়ার যুগে মানে আমরা যেই সময়টা অতিক্রম করছি এটার খুবই ভালো দিক। অনেক কিছু আমাদের বিশ্বটা এখন আমাদের হাতের মুঠোয়। কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটে আমি যদি একটু বলি মানে সেটা অন্যান্য দেশেও অনেক সোশ্যাল মিডিয়াকে বিভিন্নভাবে উপ ব্যবহার করছে। কিন্তু আমাদের দেশে যেটা হচ্ছে সেটা হচ্ছে নিজেদেরকে জাহির করার জন্য মানে এই জাহিরটা তার প্রতিভাকে না, তাকে জাহির করার জন্য সে বিভিন্নভাবে এই মানে এই মাধ্যমটাকে ব্যবহার করছে। আর এখানে একটু আপনাকে বলে রাখি সেটা হচ্ছে দেখেন, আমরা সাহিত্য সংস্কৃতি যে অঙ্গনটা ছিল, হ্যাঁ? আমরা আমাদের জেলা জন্মভূমি যদি বলি যে আমাদের ওস্তাদ আলাউদ্দিন খাঁর ব্রাহ্মণবাড়িয়া,
জি, আমার আপনার জন্মভূমি, আমরা ওইখানে বড় হয়েছি, আমাদের শৈশব কৈশোর কেটেছে। আমরা জি, বাংলাদেশের সাহিত্য সাংস্কৃতিক রাজধানী হিসেবে স্বীকৃত আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা। জি, হ্যাঁ, আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলাকে নিয়ে অনেক কটুবাক্য আছে। হ্যাঁ, কিন্তু দেখেন আমাদেরকে যেভাবে উপস্থাপন করা হয় এখন, ঠিক আছে, সেটা কিন্তু জি, আসলে আমাদের ব্রাহ্মণবাড়িয়া না। আমাদের ব্রাহ্মণবাড়িয়া জি, কিন্তু একটা বিরাট ঐতিহ্যবাহী জেলা। জি, তো যেই কথাটায় আসছিলাম সেটা হচ্ছে, আমরা এখন এই যে রুচির দুর্ভিক্ষটা শুধু মিডিয়া অঙ্গনেই না, আমাদের নাটক সিনেমা, এক সময় আমরা নাটক দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতাম, শুক্রবারের বাংলা সিনেমা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতাম। হ্যাঁ, টেলিভিশনের কিছু জনপ্রিয় অনুষ্ঠান দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতাম। এখন এইগুলো আর সেই আগ্রহ নেই। মানুষের ঘরে টিভি আছে, টিভির সংখ্যা বৃদ্ধি পেয়েছে, কিন্তু জি, আহ, কতজন টিভি দেখছে এবং কি কি দেখছে এটার কোনো আপনি স্পেসিফিক ইয়ে পাচ্ছেন না। আর আর এই বিষয়টা হচ্ছে যে আহ, সাংস্কৃতিক যে পটভূমিটা পরিবর্তন হয়েছে, আসলে পটভূমি পরিবর্তন হয়নি, সাংস্কৃতিক প্রেক্ষাপট অনেক বেড়েছে। আমাদের জি, নাটক সিনেমা, আমাদের কালচারের অঙ্গন অনেক ডেভেলপ হয়েছে। হ্যাঁ, আপনি কিন্তু পাশাপাশি যেই মাধ্যমগুলো নিয়ে আপনি বলছেন রুচির দুর্ভিক্ষ, জি, সেটা অনেক বৃদ্ধি পেয়েছে। হ্যাঁ, এখন এই বৃদ্ধিটা সমাজের চোখে, সাধারণ মানুষের চোখে, তারাও যখন টিভি স্ক্রিনে কিংবা মোবাইলে দেখছে, তাদেরকেও দেখছে, আমাদের যারা মূল স্ট্রিমে যারা কাজ করছে, ঠিক জি, আছে, তাদেরকেও দেখছে। এখন সেই দেখার প্রেক্ষাপটে সাধারণ মানুষ তাদেরকেও মিডিয়া লোক মনে করছে, এবং তারাও মিডিয়ার নামটাকে এবং এই সাংস্কৃতিক যে ট্যাগটাকে তারাও ব্যবহার করছে। এখন এই ব্যবহারের প্রেক্ষাপটে যেটা হয়েছে, যে আমাদের মিডিয়া অঙ্গনকে নিয়ে, সাংস্কৃতিক অঙ্গনকে নিয়ে এখন একটা বিরূপ প্রতিক্রিয়া মানুষের মধ্যে আছে। কিন্তু আহ, মূল যে বিষয়টা আসি সেটা হচ্ছে তাদের শুধু লেখাপড়ার কথাই বলবো না, আমরা তো শুধু বইয়ের পড়াশোনার কথা বলি, আমাদের জি, শিক্ষাটা তো দুই রকম। জি, তো মানে তাদের পারিবারিক শিক্ষাটা কি, সেটা মানে নিয়ে আসলে প্রশ্ন আছে। তারা নিজেদেরকে যেভাবে উপস্থাপন করছে, যেভাবে উপস্থাপন করছে, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। আমাদের উচিত আহ, এই সমস্ত যারা কাজগুলো করছে তাদেরকে ইগনোর করে যাওয়াটাই আমাদের জন্য বোধগম্য। কারণ হচ্ছে, আমরা যত বেশি তাদেরকে দেখব, যত বেশি তাদেরকে নিয়ে সমালোচনা করব, তারা কিন্তু আহ, আপনি নেগেটিভ ভাবে তারা কিন্তু প্রমোটিং হচ্ছে, এবং তারা এটাকেই পুঁজি করছে। কারণ একটা সময় আহ, আমার মনে আছে, আমি যখন আহ, আপনি হয়তো জানেন যে আমি যে সাংবাদিকতা দিয়ে শুরু করেছিলাম কলেজ জীবনে। হ্যাঁ, জি, তো তখন যখন আমি চ্যানেল আইতে কাজ করতাম, আমার মনে আছে যে আমি ওই ক্যামেরাম্যানকে সাথে নিয়ে কোনো একটা রিপোর্ট করতে যাওয়ার সময় একটা এত বড় ক্যামেরা তার কাঁধে নিয়ে গিয়ে সেটা রেকর্ড করে এনে সেই ঘটনাটা, ওই ক্যাসেটটা নিয়ে বাসে করে ফেরি পার হয়ে যেতাম যাতে ফেরিতে দেরি না হয়। তারপরে ওই পার থেকে আরেকটা বাসে উঠে ঢাকায় সিদ্ধেশ্বরী গিয়ে ওই ক্যাসেটটা জমা দিতাম, নিউজটা প্রচার হতো। এখন অনেক অনেক আমরা এখন লাইভ স্ট্রিমিং করছি, এই যে আপনি আমি লাইভ কথা স্ট্রিমিং বলছি। করছে। জি, হ্যাঁ, চ্যানেলগুলো বলেন, টিভি চ্যানেল বলেন, অনেক ভালো ভালো ইউটিউব চ্যানেল আছে। হ্যাঁ, আমি অবশ্যই তাদেরকে এপ্রিসিয়েট করি। তারা মানে এত আমাদেরকে অনেক ঘটনমূলক অনেক সংবাদ উপস্থাপন করছে, অনেক তথ্য উপস্থাপন করছে। কিন্তু ওই যে পাশাপাশি আহ, যখন ওদেরকে দেখি, তখন নিজেকে আর আসলে ওই মামুন ভাইয়ের কথার সাথে, আমরা তো আমি তো জানেন যে বাংলাদেশ টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসার অ্যাসোসিয়েশনের মেম্বার। হ্যাঁ, আমরা একসাথে ওনার সাথে কাজ করা হচ্ছে। ওনার সাথে কিছুদিন আগে উনি লস অ্যাঞ্জেলসে এসেছিলেন। হ্যাঁ, এখানে কিছু প্রোগ্রাম করেছেন, কিছু উনি কিছু ছেলে মেয়েদেরকে এখানে কিছু লার্নিংও দিয়েছেন। তো যেই কারণে উনার মতো মানুষ যখন এটা কিন্তু সব আমাদের সবারই কথা, কিন্তু উনি কথাটাকে জাতীয়ভাবে উপস্থাপন করতে পেরেছেন। জি, তো এইটা হচ্ছে মূল বিষয়। এখন এটা আপনি এটাকে পরিবর্তন করতে পারবেন না, এটা দিনকে দিন দেখবেন বৃদ্ধি পাবে। হ্যাঁ, তবে আমাদেরকে সচেতন হলে
তারা এই সুযোগটুকু আর পাবে না। জি। আ ঠিকই বলেছেন। আসলে আমারও ছোটখাটো সাংবাদিকতার আ এক্সপেরিয়েন্স যেটা আমি বলব, আমরা তখন একটা ইন্টারভিউ নেওয়ার জন্য যেটা ওই যে ক্যাসেট ছিল ফিতাওয়ালা, ওইটার ছোট একটা আম আ ছোট ট্যাপ রেকর্ডার নিয়ে আমরা রেকর্ড করতাম। রেকর্ড করে এসে তারপরে ওইটা আবার লিখার জন্য ওই মানে পুরা সারাদিন চলে যেত। কোন কিছু যাতে বাদ না যায়। কি বলেছেন, কি করেছেন। তারপরে এখন তো অনেক ইজি হয়ে গেছে। আপনি মোবাইলেও রেকর্ড করে ফেলতে পারতেছেন। আবার রেকর্ডিংটা আপনি শুনে লিখতে হচ্ছে না। এটা আপনি একটা সফটওয়্যারে দিলে সেটা আবার অটোমেটিক টাইপিং হয়ে যাচ্ছে। ও প্রযুক্তির ভালো দিকগুলিও আছে, আবার অনেক নেগেটিভ সাইডও আছে। আ আপনার থেকে আরেকটা জিনিস জানতে চাবো যে আসলে আমরা সমবয়সী। আমাদের সময়কার যেই মিডিয়া ব্যক্তিত্বরা ছিলেন বা নাটকের কথাই বলি, নাটক সিনেমায় অনেকেই ছিলেন যাদের নাটকগুলি আমরা দেখতাম। আমাদের সময় কিন্তু নাটকগুলি আমরা পরিবারের সবাই সহ দেখতাম। আ আ বসে একসাথে সবাই মিলেই দেখতাম। অনেক সময় দেখা গেছিল একসাথে বসে ভাত খাচ্ছি, দেখছি টিভি নাটক। নাটকের সময়টায় বেছে নেওয়া হইতো যে ওই সময় যদি ভাতটা খাওয়া হয়, তাহলে হলে পড়াশোনার ইয়াটা হবে না, গ্যাপটা হবে না। তো এখন যারা আ তারা অনেকেই মেক্সিমাম যদি বলি ওই ৮০ ভাগের উপরেই তারা দেশের বাইরে, তারা চলে গেছেন। তারা কি আসলে নতুনদের সুযোগ করে দেওয়ার জন্য চলে গেছেন? না আসলে বিষয়টা আগের মতন আ সেই কোয়ালিটি ফুল জিনিস নাই বা স্ক্রিপ্ট নাই, এটার জন্য চলে গেছেন? কারণ আ আমি আরেকটু যদি বড় করে বলি, নতুন যাদেরকে দেখতেছি বেশিরভাগই স্ক্রিপ্ট দেখা যায় যে ডবল মিনিং স্ক্রিপ্ট, আ কোয়ালিটি ফুল অভিনেতা খুব কম। তো সেটা কেন এই গ্যাপটা মানে যারা ছিল তারা আসলে ছেড়ে চলে গেল কেন একদম বাংলাদেশের সাংস্কৃতিক আ অঙ্গনটা? আমি আ ধরেন যে কথাগুলো বলছি, যেহেতু এটা একটা সামাজিক মাধ্যমে আমরা বলছি, কথাগুলোর জি, ভুলভ্রান্তি হতে পারে। আমার জি, কথার তথ্যগত গ্যাপ থাকতে পারে। আমি আমার মতন করে যে ব্যাখ্যাটা দেই, জি, দেখুন আমরা যখন আ নাটকের কথায় যদি আসি, আপনি যে বললেন নাটক, সিনেমা সেগুলো তো একটা বিষয়। সেটা হচ্ছে যে একটা সময় জেলা পর্যায়ে আ বিভিন্ন আ সংগঠন বিভিন্নভাবে তাদের আ আ কি বলবো? মানে কর্মী সংগ্রহ করত। তাদেরকে ট্রেন আপ করত। দীর্ঘদিন তাদের একটা প্র্যাকটিসের মধ্যে দিয়ে, একটা অনুশীলনের মধ্যে দিয়ে তারা আ একটা পর্যায়ে মঞ্চে উঠত। কেউ জি, টিভির সামনে যেত। ঠিক আছে? আস্তে, আস্তে দর্শক তাদেরকে তাদের মানে প্রতিভাটাকে আ দর্শক নিয়েছে, ভালো লেগেছে। কিন্তু আপনি দেখেন আমরা যদি ঢাকায় বলি, যেটা সবচেয়ে আমাদের বাংলাদেশের রাজধানী হিসেবে বলি, অনেক মঞ্চ ছিল, মঞ্চ হতো, মঞ্চনাটক হতো। কিন্তু এখন কিন্তু খুব কমে গিয়েছে। যেই নাট্য সংগঠনগুলো কাজ করত, তারা এখন কর্মীর অভাবে অনেকগুলো সংগঠন কাজ করতে পারছে না। ঠিক আছে? আমি জি, নাম বলব না। অনেক বড় সংগঠন যারা দাবড়িয়ে বেড়াতো এবং তাদের আ ওইখান থেকে উঠে আসা শিল্পীরাই এখন বাংলাদেশের জনপ্রিয়, আমরা যদি বলি বড় ধরনের যারা আছে তারা। কিন্তু পরবর্তী যে সময়টা হয়েছে সেটা হচ্ছে আ যারা এসেছে তাদের খুব ভালো আ লার্নিং ছিল না। তারা হঠাৎ করে বিভিন্নভাবে হয়তো তাদের ফেস, তাদের এক্সপ্রেশন কোনভাবে চলে আসছে। আ তারা কিন্তু বেশিদিন কন্টিনিউ করতে পারে নাই। আপনি জি, দেখবেন আপনি নতুন আপনি দেখছেন যে অনেক নতুন ছেলেমেয়ে তৈরি হচ্ছে, কাজ করছে। কিন্তু আপনি দেখেন যে কন্টিনিউটি টা বিষয়টা কি? না ঠিক কন্টিনিউটি আছে? নাই। হ্যাঁ? হুম, এখন দিন শেষে মূল যেই স্ট্রিম টেলিভিশন কিংবা সিনেমা, সেখানে আপনার প্রতিভার স্বাক্ষর আপনার থাকতেই হবে। আপনার যদি প্রতিভা না থাকে, আপনি ওইখানে বিচরণ করতে পারবেন না। আপনি মোবাইলের সামনে নিজে টিকটক করা আর আরেকজনকে দিয়ে মোবাইল ধরে ফানি ভিডিও তৈরি করা আর টিভি সিনেমায় কাজ করা কিন্তু এক বিষয় না। এটা জি, আমি আপনি এটা জানি, এটার পিছনের গল্প। এখন আমাদের এই সোশ্যাল মিডিয়ার কারণে দর্শকও জানে যে একটা নাটকের
নাটক তৈরি করতে কিংবা নাটকটা দেখতে কিংবা সিনেমাটা দেখতে যদি আমরা বলি 3 ঘন্টার একটা সিনেমা, 2 ঘন্টার একটা সিনেমা, কিন্তু এটার পিছনে একটা বিশাল লম্বা একটা সময় এবং বিশাল একটা যজ্ঞ এখানে কাজ করে। সেম ক্ষেত্রে আমরা নাটকটা দেখি 40 মিনিটের নাটক, কিন্তু এটার স্ক্রিপ্টিং, এটার ডায়লগ মানে প্র্যাকটিস, এটা আর্টিস্ট সিলেকশন, এটার মেকিং, এটার এডিটিং, এই সব কিছু মিলিয়ে কিন্তু একটা ভালো সময় এখানে চলে যায়। জি, এখন আপনি বলছেন যারা পুরাতন, যারা চলে গেছে, এইটার দুইটা বিষয় বলি, মানে আবারও বলছি, এটা আমি আমার প্রেক্ষাপট থেকে বলছি। আমাদের হয়েছে কি, যখন ইউটিউব ভিত্তিক নাটকগুলো জনপ্রিয়তা, মানে ইউটিউবে দর্শক নাটকগুলো দেখা শুরু করলো, টিভিতে নাটকের আস্তে আস্তে টিভি নাটক মানুষ দেখা কমিয়ে দিল। এখানে একটা বিষয় কমিয়ে দেওয়ার বিষয়টা হচ্ছে কি, আসলে টিভিতেও মানুষ নাটক দেখছে, কিন্তু জি, টিভিতে রিমোট হাতে থাকার কারণে এবং আপনার অনেক চ্যানেল হওয়ার কারণে, সেটা হচ্ছে কে কখন কি দেখছে, আর এই বিজ্ঞাপনের আধিক্যতার কারণে মানুষ টিভি থেকে আস্তে আস্তে টিভি নাটকটাই সে ইউটিউবে দেখতে চায়, যে দেখতে আমি চাই। মানে এতক্ষণ কিংবা এত মানে ইয়ে নিয়ে। কারণ একটা গল্প, আপনি গল্পটা, নাটকটা কি, নাটকটা হচ্ছে একটা গল্প আপনার চোখের সামনে উপস্থাপন করা হয়। আমরা যারা বই পড়ি কিংবা একটা সময় বই পড়তাম, আপনিও প্রচুর বই পড়েছেন, আপনি দেখেছেন যে আমরা ওই বইটা শেষ না করা পর্যন্ত ঘুম আসতো না। জি, হ্যাঁ, দেখা যেত সকালে প্রাইভেট আছে, প্রাইভেটের মধ্যেও, বইয়ের মধ্যেও দেখা গেছে ওই গল্পের বই নিয়ে গেছি, পড়তেছি। স্কুলেও এরকম হয়েছে যে শেষ না করা পর্যন্ত, কারণ আমরা কি হতো, গল্পটার মধ্যে ঢুকে যেতাম। নাটক সিনেমাটাও তো তাই। হুম, কিন্তু আপনাকে আপনাকে যখন ব্রেক দিচ্ছেন, আপনি তো এখানে ঢুকতে পারছেন না। আপনি জি, একটা উদাহরণ বলি, যে আপনি একটা ইমোশনাল নাটক দেখছেন, হ্যাঁ, কিংবা একটা খুব হাসির নাটক দেখছেন। এখন হঠাৎ করে নিচে আপনি একটা ব্রেকিং নিউজ আসলো যে বাস দুর্ঘটনায় 3 জন নিহত। আপনার মনস্তাত্ত্বিক বিষয়টা চিন্তা করেন, আপনি একটা কমেডি নাটক দেখছেন, পরিবার বলেন, আপনি নিজে বলেন, আপনার মানসিকভাবে আপনি একটু কি বলবো, একটা মজার ছলে আছেন, তার গল্পটা দেখছেন, আপনার ভালো লাগছে, আপনি হাসছেন। হঠাৎ করে যদি আপনি এইরকম একটা মানে খবর দেখেন, আপনার ব্রেনটাকে আপনাকে কিভাবে অ্যাটাক করবে আপনি। জি, জি, অবশ্যই। এখন মাইন্ডটা চেঞ্জ এই, হয়ে যাবে। হ্যাঁ, এই যে জায়গার থেকে মানুষ ইউটিউব ভিত্তিক নাটক দেখা শুরু হলো। এখন ইউটিউবের যে বিষয়টা হলো কি, ইউটিউবে কতজন কি দেখতেছে সেটা হচ্ছে ইউটিউবের থেকে দেখা যাচ্ছে যে কোন শ্রেণীর মানুষ, কোন কোন মানে বয়সের মানুষ কোন সময়টাতে এটা দেখছে। দেখ এখন এই ভিউ বাণিজ্যের কারণে যারা মূল অভিনেতা ছিলেন, আস্তে আস্তে কি হলো, যারা নাটক তৈরি করতো, মানে এটা আমিও আমার উপরের দোষটাকে আমি এড়িয়ে দিচ্ছি না। আমি আহ, একটা সময় আপনি জানেন যে বাংলাদেশে প্রচুর নাটক আমার প্রডিউস করা হয়েছে। ফ্যাক্টর হুম, 3 সলিউশনের মাধ্যমে 600 থেকে 700 নাটক প্রচার হয়েছে বাংলাদেশের 5টা চ্যানেলে। নিয়মিত প্রতি সপ্তাহে যে নাটকগুলো এক সপ্তাহ, মানে 40 মিনিটের যে নাটকগুলো প্রচার হতো, সেটা আমার স্লট নেওয়া ছিল, সেই স্লটের মাধ্যমে, স্পন্সরের মাধ্যমে নাটকগুলো প্রচার হতো। তো আমরাও কি দেখতাম যে আমার স্পন্সর কোনটাতে বেশি পাওয়া যাচ্ছে, স্পন্সর কোনটাতে বেশি পাওয়া যাবে, যেটা দর্শক বেশি দেখবে, দর্শক এখন কি দেখছে, তখন আর আসলে ওই বাদ বিচারটা করতাম না যে এটার ভিউ বাড়ছে, এই আর্টিস্টের, এই অভিনেতার ভিউ বেশি, তাকে দিয়ে নাটক করতে হবে, এই এই ধরনের কন্টেন্ট বেশি দেখছে, এই ধরনের কন্টেন্ট এখন বানাতে হবে। যেই কারণে অনেকে ভালো স্ক্রিপ্ট না হলে কিন্তু এখনো অভিনয় করে না। জি, তো যার মূল পেশাই ছিল অভিনয় একটা সময়, সে আসলে জি, ওই জায়গাটা থেকে আস্তে আস্তে তার মানে পেশার মানুষের কি হয়, তার পেশার যখন বিচ্যুতি হয়, তার ইনকাম জেনারেশন যখন আহ, ইয়েতে চলে আসে, সে কি করবে, তার তো অল্টারনেটিভ কিছু করতে জি, হবে। তখন বুঝতে দেখা গেছে অনেকেই দেশ থেকে ত্যাগ করেছেন, যে একটা ভালো জীবনের আশায় ফুল ফ্যামিলি নিয়ে বিভিন্ন দেশে সেটেল হয়েছেন, চলে আসছেন। আহ, এটার একটা বড় কারণ হচ্ছে ভালো স্ক্রিপ্ট নেই তাদেরকে, মানে তাদেরকে ভালো অভিনেতা অভিনেত্রীদেরকে খুব মানে ডাকার সুযোগ নেই। তো যেই কারণে এই কাজ থেকে তাদের বিচ্ছিন্নতা চলে আসছে, যেই কারণে তারা মানে
কেউ পেশা চেঞ্জ করেছে, কেউ দেশ চেঞ্জ করেছে। এটা একটা বিষয়। আর আরেকটা বিষয় হচ্ছে যে, এটা আমি এভাবে বলতে চাই না, সেটা হচ্ছে আমাদের রাজনৈতিক প্রেক্ষাপটেও অনেক পরিবর্তন হওয়াতে অনেকে দেশ চেঞ্জ করেছে। আমি এই বিষয়ে না যাই। আহ, এই তো মানে মূল বিষয়টা হচ্ছে টিভি ইন্ডাস্ট্রি বলেন আর ওই ইউটিউবের নাটক বলেন, আপনি দেখবেন ওই একই ধরনের কন্টেন্ট তৈরি হচ্ছে। এখন এটার পরিবর্তন হয়। এখন আবার এই এই সময়টা দেখবেন যে নাটকগুলো প্রচার হচ্ছে, এখনকার সময়ে উপযোগী নাটক হচ্ছে, কারণ জি, দর্শকটা তো দেখতে হবে যে কোন দর্শক জি, নাটকটা দেখছে, কি দেখতে চাচ্ছে, তাদের জন্যই এখন নাটক তৈরি করা হয়। কিন্তু ভালো মানের কন্টেন্টও তৈরি হচ্ছে আমাদের দেশ ছাড়াও। পার্শ্ববর্তী দেশ যদি ভারতের কথা চিন্তা করেন, তারা দেখেন তাদের অ্যাপস গুলো দিয়ে, তাদের টিভি চ্যানেলের প্রত্যেকটা টিভি চ্যানেলের অ্যাপস আছে। জি, হ্যাঁ, আপনি পয়সা দিয়ে আপনি নাটক সিনেমা দেখছেন, অনুষ্ঠান দেখছেন। কিন্তু এই জায়গাটাতে আমরা পিছিয়ে, আমাদের এতগুলো চ্যানেল কিন্তু মানসম্মত প্রোগ্রাম তৈরি করার হচ্ছে না। জি, আর যেই পরিমাণ বাজেট প্রয়োজন, সেই পরিমাণ বাজেটও স্পন্সরদের কাছে পাওয়া যায় না। যেই কারণে টিভি স্টেশনগুলো আস্তে আস্তে আহ, ছোট পরিসরে এখন প্রোগ্রাম করছে। হ্যাঁ, জি, আর নাটকের বাজার এখন ফ্ল্যাকচুয়েট হয়েছে। নাটক আগে শুধু টিভিতে প্রচার হতো, এখন টিভিতে প্রচার হওয়ার পাশাপাশি এটা ইউটিউবে প্রচার হচ্ছে, প্রচার এটার ফেসবুকে যাচ্ছে, আরো যে বিভিন্ন অ্যাপসে যাচ্ছে। কিন্তু তারপরেও আশার বাণী হচ্ছে আমাদের দেশেও ভালো ভালো এখন কিছু অ্যাপস এসেছে, যারা ভালো ভালো কন্টেন্ট তৈরি করছে। এটা জি। আমরা সাধুবাদ জানাই। আমাদের উচিত। এবং আপনি দেখবেন ভালো সিনেমা কিন্তু মানুষ দেখে। জি, আপনি দেখবেন ওটিটি যে প্ল্যাটফর্মে অনেক কিছু ভালো, ভালো জিনিস ওটিটি ছাড়াও আসছে। আপনি দেখবেন যে সিনেমা হলে গিয়েও কিন্তু জি, যখন মানুষ এখন সিনেমা দেখে, এটা কিন্তু একটা জি। বড় বিষয় যে এই সময় এসেও ভালো ভালো কিছু কন্টেন্ট। এখন পাইলে মানুষ এখনো হ্যাঁ, হ্যাঁ, দেখে। মানুষ দেখে। আরেকটা জিনিস যেটা জানতে চাবো আপনার কাছ থেকে, স্পন্সরের যে বিষয়টা আছে সেটা তো অবশ্যই। আর আরেকটা জিনিস যেটা আমি অনেকে যেটা মনে করেন আরকি, আমাদের পার্শ্ববর্তী দেশের সাংস্কৃতিক তাদের কালচার একটা ডিফারেন্স তো আছেই আমাদের সাথে। এটা ধর্মীয় কারণে হোক, যে কারণেই হোক, আমরা সবসময় বাংলাদেশের নাটক কিন্তু আগে কলকাতার মানুষও দেখত। খুব আগ্রহের সাথে দেখত। যেটা কলকাতার নাটকগুলি অনেক আগের থেকেই যেটা আমি যদি সহজ ভাষায় বলি, এটা একটু অ্যাডাল্ট টাইপের নাটক যদি বলা হয় আরকি। মানুষ যেটা বলত আরকি। তো আমাদের নাটকটা এখন আ মাঝখানে যে প্রভাবটা দেখা গেছে যে তাদের নাটকগুলির কারণে বা তাদের আ মিডিয়ার চ্যানেলগুলির মানে খুব ইজি অ্যাক্সেস এর কারণে বাংলাদেশী চ্যানেলগুলিতেও ইফেক্ট পড়ছে, বাংলাদেশী নাটকগুলিতে ইফেক্ট পড়ছে। ওইটা কি আপনি কিভাবে দেখেন? আসলে ব্যাপারটা হচ্ছে কি, সেই আবারও বলি, আপনি দেখবেন যে স্টার জলসা বলেন, সনি বলেন, মানে জি, যেই কন্টেন্ট বাং গুলো তৈরি করছে আমি যদি ড্রামার আ মানে কথা বলি, আমাদের নাটকের মান অনেক অনেক ভালো, অনেক অনেক রুচিশীল, অনেক অনেক জি, সৃষ্টিশীল। ইস কিন্তু তাদের কোনো গল্প নেই, তাদের কোনো পর্বের শেষ হওয়ার কোনো ইয়া নেই, গল্প কত দিক থেকে কত দিকে কোন দিকে যাচ্ছে। কিন্তু সমস্যাটা কোথায় হচ্ছে জানেন? তারা দর্শককে ধরে রাখতে পারে। ঠিক, জি, হ্যাঁ, আপনি দেখবেন আপনি ১৫ মিনিটও হয়তো বা তাদের নাটক কিংবা না, না। ৩০ প্রচার হয় না। এই একেকটা ঠিম, ঠিম মানে একটা শব্দ দিয়ে, একটা সাউন্ড ইফেক্ট দিয়ে একটা সিকোয়েন্সকেই দেখবেন কত লম্বা করে। জি, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, এটা ওই যে সেই আবারও বললাম যে গল্পগুলোকে তারা এভাবে সিলেক্ট করে, আমাদের দেশের মানুষরাও এই গল্পতে ইউজড টু হয়ে যায় দেখার জন্য। বুঝতে হ্যাঁ, বুঝতে তো এইটা একটা মানে এখানেও রুচির দুর্ভিক্ষ আছে। রুচির দীর্ঘ হ্যাঁ, সব এখানেও জায়গাতে রুচির আরকি। দুর্ভিক্ষ আছে, কারণ জি, যেই গল্পটা আমার না, যেই ঘটনাটা আমার ঘটবে না, যেই ঘটনাটা জি, আমার হয়ই নাই, হ্যাঁ, আমরা যেভাবে পারিবারিক ভাবে আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা আম, আমাদের পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব নিয়ে যেভাবে চলাফেরা করি, আমাদেরও ঘটনা অনেক জি, অনেক অনেক ঘটনাই আছে যেগুলো, কিন্তু
তারা যেভাবে উপস্থাপন করে, আমাদের উপস্থাপনে দেখবেন কিন্তু এরকম কোনো ঘটনা পাবেন না। আমাদের নাটক সিনেমায় আমি নাটকের লোক, আমি সিনেমার কথা না বলি, আমি নাটকের কথাই বলি। সেটা হচ্ছে দেখবেন আমাদের নাটকগুলো ৩ টা নাটক, ৩ ধরনের নাটক আমাদের তৈরি হয়। একটা হচ্ছে যে আমরা খুবই ফানি নাটক তৈরি করি। ঠিক আছে? যে ফানি নাটকগুলো তো বলতে আমরা চেষ্টা করি আরকি যে মানুষ নাটকটা দেখে একটু বিনোদন পাক। সারাদিনের একটা তার ক্লান্তি হয়তোবা রিফ্রেশমেন্ট যদি বলি, সে একভাবে বিনোদনের মাধ্যমে একটা রিফ্রেশমেন্ট নিল। আরেকটা নাটক আমরা তৈরি করি কিন্তু দেখবেন সেটা হচ্ছে যে উম রোমান্টিক নাটক। রোমান্টিক, এই জি। বয়সের এই রোমান্টিক ঘটনাগুলা কিন্তু আপনার আমার গল্পই। এই জি। গল্পগুলো কিন্তু বাইরের থেকে কেউ মানে আ আ উদ্ভব তৈরি করে করা নাই। না। হ্যাঁ? জি, আপনার আমার গল্পটাই রাইটার লিখছেন। আমি মানে ডিরেক্টর এটা আ উপস্থাপন করছেন। আপনি আমি সেটা দেখছি। জি, আর পারিবারিক নাটকও হচ্ছে। আপনি দেখবেন আমাদের অনেক সুন্দর, সুন্দর ইমোশনাল অনেক নাটক তৈরি হচ্ছে। আমি ওই ডিরেক্টরদেরকে অবশ্যই সেলুট জানাই। অ্যা এই নাটকগুলোর কারণে আমাদের ভিতরে কিছুটা হলেও আ উম ভালো লাগা তৈরি হচ্ছে যে না আ আমাদের নাটক। আর আপনি যেটা বলবেন, যেহেতু এখন ওই যে YouTube তো ওপেন, YouTube তো সবার জি, জন্য। জি, এখন অভিনয় করছেন, অভিনেতা আমি আপনি অভিনয় করছি। সেটা একটা মাধ্যমে একটা ভাবে। এখন আরেকজনও অভিনয় করছে। সে কি করছে, কি না করছে, কি উপস্থাপন করছে মানুষ তো দর্শক তো বলছে নাটক দেখছি একটা। খুব মানে এখন কার নাটক দেখলো সেটাও কিন্তু একটা বড় বিষয়। সেই আবারও একই পিছনের প্রেক্ষাপটেই আসলাম। জি, যে টিকটকাররাও এখন নাটক তৈরি করছে। জি, জি, ঠিক আছে? এখন ওই সেলিব্রিটিও নাটকে অভিনয় করছেন। আবার ওই TikTok সেলিব্রিটি বলেন, Facebook সেলিব্রিটি বলেন, তারাও নাটক করছে। আবার জি, তারাও অনুষ্ঠানে ফিতা কাটছে। জি, আপনি ওই যে দেখেন রুচির দুর্ভিক্ষটা কিভাবে। একটা জি, শোরুম উদ্বোধন হচ্ছে। এখন এই শোরুমটা উদ্বোধন করলে ধরেন হিরো আলমের মতো লোককে নিয়ে যাচ্ছেন আপনি শোরুম উদ্বোধন করাতে। এখন আপনি কিন্তু নিয়ে যাচ্ছেন কেন? আপনার বেনিফিট এর জন্য। যে আমি তাকে নিয়ে গেলে মানুষ একটা সাড়া পড়বে। বিশাল মানুষজন জানবে হিরো আলম আসছে। তাকে দেখার জন্য আমার এই শোরুমটা হোক, এই ইয়েটা হোক, মানুষ জানবে। তাইলে আপনি প্রমোট করছেন তাদেরকে জি, আপনার বেনিফিট এর জন্য। কিন্তু আসলেই কিন্তু সার্বিকভাবে আপনি ওই সময়টাই যারা যাচ্ছে ওইখানে যাচ্ছে হিউজ মানুষ যাচ্ছে। তারাও কিন্তু ওই মোবাইল নিয়েই যাচ্ছে। যে হিরো আলমকে উপস্থাপন করার জন্যই যাচ্ছে। হিরো আলমকে পজিটিভ ভাবে উপস্থাপন করার জন্য যায় নাই। সে মানে একটা যে আমি হিরো আলমের অনুষ্ঠানে আসছি, সে ফান নিয়েই কিন্তু এই অনুষ্ঠানটা উপভোগ করছে। জি। তো এখন এই জায়গাটা থেকে আমাদের পরিবর্তন হইতে হবে। না, জি। আমাদের নিজেদেরকে সামগ্রিক পরিবর্তিত একটা পরিবর্তন প্রয়োজন। সামগ্রিক অ্যা প্রয়োজনটা আমি দর্শকদেরকে বলব, জি, যারা আজকে আমাদের অনুষ্ঠানও দেখছেন, জি, আপনাদেরকে অবশ্যই সাধুবাদ জানাই। সময় নিয়ে আপনার অনুষ্ঠান দেখছেন। আমি বলব আ আপনার হাতের মুঠোয় সবকিছু। আপনি ভালো জিনিস দেখতে চাইলে আপনি ভালোটাও দেখতে পারবেন। আপনি খারাপকে প্রমোট করতে চাইলে খারাপকেও প্রমোট করতে পারবেন। শুধু অনুরোধ করব দেশের আমাদের দেশের কৃষ্টি, কালচার, সাহিত্য, সংস্কৃতিকে লালন করে এরকম অনুষ্ঠানগুলোই আপনারা উপভোগ করুন। তাহলে কি হবে? পরবর্তীতে অ্যা অন্যরাও অনুপ্রাণিত হবে ওই ধরনের ভালো কনটেন্ট কাজ তৈরি করার করার জন্য। জন্য। জি, আপনি দেখেন আপ আমাদের কোক স্টুডিওর যে গানগুলো, সেই জি, গানগুলো কিন্তু আমাদের জানা গানই। জি, ঠিক আছে? কিন্তু এটার উপস্থাপনের কারণে, এটার ভঙ্গি, এটার প্রেজেন্টেশন এর কারণে মানে আমরা আবার দেখছি। আপনার মনে জি, আছে অ্যা অ্যা ক্লোজ আপ ওয়ান যখন শুরু হয়, জি, যখন ওই কম্পিটিশনটা হলো, জি, তখন কিন্তু রাস্তাঘাটে দোকানপাটে কিন্তু সেই বাংলা গান আবার বাজা শুরু হইছিল। জি, তা এখন ব্যাপারটা হচ্ছে তাইলে কি হবে? এরকম একটা প্রোগ্রাম যদি আবার চালু করা হয়, আমি শুধু ক্লোজ আপ ওয়ান এর কথাই বলব না। আমি বাংলাদেশ টেলিভিশনকে সাধুবাদ জানাই। তারা আবার নতুন করে আবার চালু করেছে। ভালো করার আপনি জি, হ্যাঁ, আপনি দেখেন যত ভালো, ভালো এখনকার সময়ে আপনি ঐখান থেকে উঠে আসা এই শিল্পীরা কিন্তু এখন দাবড়িয়ে বেরিয়েছে।
জি, হ্যাঁ? জি, তো এইটা একটা ভালো প্ল্যাটফর্ম যে জি, জি, আর আর এই আপনার অনুষ্ঠানের মাধ্যমে আমি আমাদের দর্শক শ্রোতা যারা অভিভাবক আছেন তাদেরকেও বলবো, আপনার ছেলে-মেয়েদেরকে আপনারা আ সা যে যেই প্রতিভা রাখতে পারে, কেউ যদি জি, চিত্রাঙ্কন করতে পারে, তাকে চিত্রাঙ্কনের সুযোগ করে দিন। কেউ যদি নাচতে তার আগ্রহী তৈরি হয়, আপনি তাদেরকে উৎসাহিত করে আ দয়া করে এই 1st, 2nd, 3rd হওয়ার জন্য দিবেন না। জি। তাদেরকে শিখার জন্য শিখার দেন। জন্য, হ্যাঁ, শিখার জন্য। এখন কি হয় ঘটনাগুলো কি হয়? যেকোনো একটা কম্পিটিশন এ আমি দেখেছি এখনো জি, বাচ্চা-কাচ্চারা অংশগ্রহণ করে। যখন সে কোনো একটা প্লেস না করে তখন এই বাবা-মারা কি করে তাদেরকে মুখ ফেরায় না। "হ্যাঁ, তো হবে না। হবে না। দরকার নাই।" আসলে সবাই যদি ১ম, ২য়, ৩য় হয় তাইলে বাকিরা কি তো হবে? এখানে বাকিরা প্রয়োজন কি হবে? শিক্ষার। জি, তো এটা একটা অনুরোধ যে জি, এখনকার যে ছেলেমেয়েরা আছে তাদেরকে যদি আপনি বই পড়ার প্রতি আগ্রহ করেন, তাদেরকে যদি আপনি সাহিত্য সংস্কৃতির প্রপার অঙ্গনে রেখে তাদেরকে তৈরি করেন, এই পরিবর্তনটা আসবে। কারণ এখন যারা আছে সেই পরিবর্তন তাদের মানসিকতা পরিবর্তন আ আপনি একটা ঘটনা দেখে আমি খুবই হতবাক হয়েছি। চট্টগ্রাম থেকে ৩ লোক এসে ঢাকায় ফ্রি একজন সেলিব্রিটি হয়ে গেছেন যিনি। আ হুম, মে খাবার খাইয়ে, হ্যাঁ? জি। তার খাবার খাওয়ার জন্য মূলত খাবার খাওয়ার জন্য আসে নাই তো। সে এখানে আসছে একটা ভিডিও বানানোর জন্য। জানার যে জন্য। এমুক ভাইয়ের দোকানের সামনে আসছি, হ্যাঁ? তো এই যে সস্তা মানের যে কনটেন্ট এগুলোর থেকে বেরিয়ে আসতে হবে। জি, আমার জি, জি, খুব আ কষ্ট হয়। আমি মাঝে মাঝে এখন তো প্রবাস জীবন পার করছি। জি, হ্যাঁ? তো আ আমি যেহেতু অ্যা আমেরিকার একটা কি বলবো? লস এঞ্জেলস যেটা হচ্ছে এখানকার আ বে পুরো আমেরিকার যেই আপনার এটা কি বলে? অ্যা অঙ্গন, মিডিয়া অঙ্গন, সিনেমার জি, জগৎ যেটা সেটা আমার পাশেই। দেখেন এদের একটা শুটিং যখন হয় আমি দেখেছি কত পরিপাটি, কত গুছালো এবং সবচেয়ে অবাক হই পুলিশ প্রোটোকল দিয়ে তারা শুটিং কমপ্লিট করছে। হ্যাঁ? এখন আপনি দেখেন এটার পিছনের গল্পটা কেন বললাম? এটার কারণটা কি? তারা জানে যে এই গল্পটা সারা বিশ্ব দেখবে। জি, ঠিক আছে? এখন এইটা প্র আ উপস্থাপন যত সুন্দর হবে, এটার প্রেজেন্টেশন যত সুন্দর হবে, আমরা আ বিশ্বকে এটা দেখাতে পারব। দেখাতে পারবো। অথচ দেখেন সারা বিশ্ব থেকে হল অফ ফেম যেটা ওয়াক অফ ফেম এখানে আছে জি, হলিউডের আমাদের এখানে কিছুই না। মানুষ এখানে হাজার মানুষ আসছে দেখতে, ওই হলিউড সাইনের সামনে ছবি তুলছে। হ্যাঁ? কিন্তু আমাদের, আমাদের দেশের মধ্যেও যদি আমরা এই মানে যারা শিল্পের সাথে জড়িত, যারা সাহিত্যের সাথে জড়িত, যারা আ নাটকের সাথে জড়িত, তাদেরকে যদি আমরা উপস্থাপন করতে পারতাম, হ্যাঁ? তাদেরকে যদি ভালোভাবে আমরা প্রেজেন্টেশন করতে পারতাম, আমাদের অনেক প্রতিভাবান গুণী শিল্পী এখনো আছেন। যারা নাই তাদের জীবনীটা যদি আমরা ভালোভাবে পরবর্তী প্রজন্মের কাছে উপস্থাপন করতে পারি, এটা আমাদের পরের প্রজন্ম আবার এটার সুফলটা ভোগ করবে। ভোগ করবে। আমি আমরাও প্রায় শেষের দিকে চলে আসছি। আমরা ছোট্ট করে একটা জিনিস জানতে চাবো আপনার কাছে। খুব সংক্ষেপে যদি বলেন একটা জিনিস। আমরা যেটা দেখি আমরা বিগত বহুত বছর ধরেই দেখে আসছি আরকি। আমরা সাংস্কৃতিক অঙ্গনে বড় ইভেন্ট গুলিতে আমরা হয়তো আ আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে আমরা শিল্পী নিয়ে আসি পারফর্ম করার জন্য। যেটা আগে একটা দেশে ছিল, এখন হয়তো আবার নতুন আরেকটা দেশের দিকে ঝোঁকা হচ্ছে। এটার প্রয়োজনীয়তাটা কতটুকু? আসলে আমাদের শিল্পীদের কি এতই অভাব? আমাদের দেশের বড় কোনো ইভেন্টে কি শুধুমাত্র আমাদের দেশের যে শিল্পীরা আছেন, তাদেরকে দিয়ে কি এনাফ না একটা ইভেন্ট পরিচালনা করার জন্য? আ আ আপ আপনার এই প্রশ্নটার সাথে আমি একাত্মতা পোষণ করছি। এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক। এটা দায় হচ্ছে যারা আয়োজক এবং মানে আমরা ২ ধরনের একটু আগে বললাম রুচির দুর্ভিক্ষ যারা ঘটাচ্ছে তাদের কথা। জি, এই মানুষগুলোর কথা আমরা বলি না। বলতে সাহস পাই না। কারণ জি, এরা হচ্ছে এই
এই ঘটনাটাকেই এত পরিপাটি করে, এত গুছালো একটা স্ক্রিপ্টিং করে, যেটা আমরা তুলনা করতে পারি না। কিন্তু আমি যদি তুলনা করি, ওরা যেমন দোষী আমাদের সাহিত্য, শিল্প সাহিত্যকে ধ্বংস করার জন্য, এই মানুষগুলো দোষী। এরা আমি আরো একটু বেশি আগে একটা দোষী কথা হবো। বলেছিলাম জি, আপনাকে, আপনার মনে ওই যে কথাটা যদি আবার টানি, আমি ক্লোজ আপ জি, ওয়ানের কথা বলি। ক্লোজ আপ জি, ওয়ান জি, যখন শুরু করলো, যখন কম্পিটিশনটা হলো, সারা দেশ থেকে আহ, মানুষ যার যার প্রতিভা এখানে উপস্থাপন করলো, তখন কি কিন্তু কিন্তু আমার মনে আছে গানগুলো বাজা শুরু করলো, মানুষ ওই গানের ক্যাসেট গুলো কেনা শুরু করলো। জি, একটা পরিবর্তন। আমাদের অনেক গুণী শিল্পীরা আছেন। জি, আপনি আমি যদি বলি, মানে 2012 সালে আমি আর্মি স্টেডিয়ামে একটা কনসার্ট করেছিলাম। আমি এটার জি, ইভেন্ট আয়োজক ছিলাম। আমি খুব শ্রদ্ধা আমার, যার কথা না বললেই নয়, তিনি হচ্ছেন আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলারই সরাইলের কৃতি সন্তান ডাক্তার আশিস কুমার চক্রবর্তী, জি, যিনি ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের এমডি। যদিও উনি একটি ডাক্তার, কিন্তু জি, উনি আমাদের সাহিত্য সংস্কৃতি নিয়ে কত বেশি লালন করেন, এটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। ওনার আয়োজন ছিল, আমি ইভেন্টটা অর্গানাইজ করেছিলাম, ওল্ড ইজ গোল্ড। 2012-তে ওল্ড ইজ গোল্ড নামে 10 জন শিল্পী, যেখানে 10টা ব্যান্ড পারফর্ম করেছিল, জি, মানে 50 থেকে 60 হাজার দর্শক আমরা আর্মি স্টেডিয়ামে অ্যাটেন্ড করেছিল, শুধুমাত্র আয়ুব বাচ্চুর গান শোনার জন্য, জেমসের গান শোনার জন্য, মাকসুদের গান শোনার জন্য, ফিডব্যাকের গান শোনার জন্য। এখন ঘটনা হচ্ছে, সোলস ছিল, হ্যাঁ, জি, এখন এখনো কিন্তু আমরা ওই তাদেরকে প্রমোট না করে ওই পার্শ্ববর্তী দেশ থেকে আনি, আরেক দেশ থেকে নতুন করে শুরু হয়েছে, সেখান থেকে এনে কি হচ্ছে, একটা হচ্ছে অর্থটা চলে যাচ্ছে দেশের অর্থটা বাইরে, চলে যাচ্ছে। জি, আর আরেকটা হচ্ছে আমাদের শিল্পীদের, আমাদের যে সত্তা, তাদেরকে আমরা মানে ভুল, মানে কি বলছি আপনি, আমরা অনেক সময় আফসোস করে বলি না যে অনেকের বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠায় দেয়। হ্যাঁ, আপনি গল্পটা যদি এভাবে একটু চিন্তা করেন, আমাদের জি, শিল্পীদেরকে আমরা বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছি। হয়। কেন ভাই? আমরা কি তাদেরকে প্রমোট করতে পারি না? তাদেরকে দিয়ে ভিন্ন আঙ্গিকে উপস্থাপন করতে পারি না? অবশ্যই পারি। কিন্তু আমরা হচ্ছে স্পন্সর, আমরা হচ্ছে ওই যে মানে ভিউ, একটা হচ্ছে জি। ভিউ এ বাণিজ্য, এ আর এটা জি, হচ্ছে টাকার বাণিজ্য। একই স্পন্সর দেখা গেছে যে আপনার দেশীয় শিল্পীর ক্ষেত্রে টাকা দিতে যাচ্ছে না। কিন্তু আপনি মানে দেশের বাইরে থেকে আপনি যারাই আনেন, সেক্ষেত্রে সে আবার ৩-৪ গুণ টাকা দিয়ে স্পন্সর আহ, করতে আপ- রাজি হয়ে যাচ্ছে। শুনেন, আমি আমার বাংলাদেশের অনেক বড় বড় ইভেন্ট আমি অর্গানাইজ করেছি, আমি কাজ করেছি। জি, আমরা দেখেছি, আপনি মনে আছে কিনা, 2010-এ ব্রাহ্মণবাড়ি স্টেডিয়ামে জি, আমরা আয়ুব বাচ্চু, মিলা, জি, দলছুট, এটাও কিন্তু এই যে ডাক্তার আশিস কুমার চক্রবর্তীর আয়োজনই হয়েছিল। এবং আমরা 2টা কনসার্ট করেছিলাম, যেখানে মৌলবাদী যে শক্তি, তারাও কিন্তু এটাকে দমায় রাখতে পারেনি, আন্দোলন করেছিল। একশো জি, জি, চৌচল্লিশ ধারা জারি করে ব্রাহ্মণবাড়িয়া জেলায়, ব্রাহ্মণবাড়িয়া নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামে কনসার্ট হয়েছে। জি, হ্যাঁ, বিজিবি আর র্যাব মোতায়েন ছিল রাস্তায়। মানুষ কিন্তু, দর্শক কিন্তু কমতি হয়নি, পুরো জি, স্টেডিয়াম ভর্তি দর্শক হয়েছে। জি, আপনার ওই ধারাবাহিকতায় পরবর্তীতে যে প্রোগ্রামগুলো হয়েছিল, আমাদের কষ্ট হয়েছে। কষ্ট হয়েছে কেন? স্পন্সররা কিন্তু নামে মাত্র, যে কোনো একটা টেলকো কোম্পানি স্পন্সর ছিল। তারা স্পন্সর কি করেছে সেটা তো আমরা জানি। জি, জি, টাকাটা কিভাবে জোগাড় করতে হয়েছে। হ্যাঁ, আয়ুব বাচ্চুকে আমরা তখন, আজকে উনি নেই, স্মরণ করছি শ্রদ্ধা করে ওনাকে। উনি তখন এই কনসার্টটা না করার জন্য হুমকিও পেয়েছে, না আসার জন্য। কিন্তু উনি হেলিকপ্টার নিয়ে ব্রাহ্মণবাড়িয়া নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামে এসে প্রোগ্রাম করেছে। আমি জাস্ট বারবার আমার জেলার কথা কেন বলছি, এটা একটা ভালো লাগা যে ব্রাহ্মণবাড়িয়াকে শুধুমাত্র উপস্থাপন করা হয় ঝগড়াঝাটির জন্য। এইখানে যে কৃষ্টি, সাহিত্য, সংস্কৃতির কত বড় ব্যাপকতা আছে, এটা উপস্থাপন করা হয় না। জি, জি, জি। আমি আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে আমি পরবর্তীতে চাই শুধু ব্রাহ্মণবাড়িয়া নিয়ে একটা প্রোগ্রাম করেন। আমি জি, আপনাকে ইনশাআল্লাহ আমার দিক থেকে আমি সহযোগিতা করব। আহ, ওই ইনশাআল্লাহ। যে কথাটাই বলছিলাম, জি, জি, যে এটা খুবই খারাপ হচ্ছে। আমরা তীব্র, আমি ব্যক্তিগতভাবে তীব্র প্রতিবাদ জানাচ্ছি
যে এই ধরনের প্রোগ্রাম দর্শকের বয়কট করা উচিত, এবং যারা এটা পেট্রোনাইজ করছে তাদেরকেও বয়কট করা উচিত। বয়কট করা উচিত। নাহলে আসলে আমরা আসলে এই থেকে বেরোতে পারবো না আরকি। আ না, আপনি আপনি জুনিয়র ছোট যারা যারা ধরেন আপনি একটা আপনি করেন না, আপনি ক্রিয়েটিভ আইডিয়া বের করেন। হ্যাঁ? জি, আপনি কোক স্টুডিও করেছেন, সেটা একটা আদলে করেছেন। আপনার ইন্টারন্যাশনাল একটা চেইন এটা করছে। ওকে, ঠিক আছে। আপনি দেখেন বাংলা গান নিয়েও কিন্তু অনেক এরকম পরিবর্তন পার্থদা একটা প্রোগ্রাম করছেন। হ্যাঁ? জি, আ ব্যা সিলন একটা প্রোগ্রাম জি, করছেন। আমি কিন্তু দেখেন তারা কিন্তু কত মানে ওই স্পন্সরদের থেকে স্পন্সর বের করে প্রোগ্রামগুলো কি কঠিন সেটার পিছনের গল্পটা আমি জানি। জি, জি, কিন্তু বুঝতে আপনি যদি উদ্যোগ নেন, অবশ্যই ভালো কিছু আপনি করতে পারবেন। আমাদের স্কুল জি, কলেজের ছেলেমেয়েদেরকে নিয়ে আপনি প্রোগ্রাম করেন না। জি, ভিন্ন আঙ্গিকে ভিন্ন মাত্রায় প্রোগ্রাম করেন না। জি, দেখেন না কি হয়। জি, এই যে নতুন করে এবার হলো, এবার তো অনেক শিল্পী মানে অনেক ক্ষুদে শিল্পী বের হচ্ছে। জি, এরকম চ্যানেল আই কিছু ভালো কিছু কাজ করছে, ক্ষুদে শিল্পীদের নিয়ে কাজ করছে। এতে কি হয়? এই ক্ষুদেরাই কিন্তু পরবর্তীতে আজকে পরবর্তীতে বড় হয়। আমি যদি ২-১ টা নাম বলি, পড়শী, ইমরান, জি, হ্যাঁ? এরা কিন্তু এই কম্পিটিশনের মাধ্যমেই কিন্তু কম্পিটিশন এর মাধ্যমে এসেছে, এখন তাদের জায়গাটা দখল করেছে। দখল আপনি করেছে। দর্শককে যা দিবেন, দর্শক দর্শক কিন্তু যেটা বেশি দেখবে সেটাই নিবে। আপনি জি, এই এই দুর্ভিক্ষের বাজারে আপনার কাছে কিন্তু সুযোগ আছে। আপনি জি, তৈরি করেন না। আপনি এই ভালো কম্পিটিশন জিনিস করেন, তৈরি করে। আপনি জেলাভিত্তিক প্রোগ্রাম করেন। জি, হ্যাঁ? এখন দেখেন মাঝখানে আমি একটু সাংস্কৃতিক একটু ছোট করে বলি, ক্রীড়া জি, অঙ্গনে একটু ঢুকি। এখন জি, ফুটবলের আবার ক্রেজ তৈরি হয়েছে। কেন? জি, আমাদের দেশে খুব ভালো কিছু ফুটবলার এখন ফুটবল খেলছে। খেলছে। তো আপনি স্টেডিয়ামে ফুটবল খেলা হতো, কোনো দর্শকই ছিল না। এখন টিকেট কেটে দর্শক মানে টিকেট ব্ল্যাকে কেটেও দর্শক গিয়ে ফুটবল খেলা দেখছে। ফুটবল খেলা এখন দেখছে। এটা তৈরি করতে হবে আমার আপনার। জি, যারা দেশে আছেন, যারা বিভিন্ন আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা আ ভালো কিছু উদ্যোগ নেন। প্রবাস থেকে আমরা যারা আছি, আমাদের যদি কোনো সহযোগিতা আ যথাসাধ্য দেওয়া সম্ভব সহযোগিতা হয় করব। আমরা অবশ্যই দিব। জি। আ আমরা প্রোগ্রামের শেষ পর্যায়ে ছোট্ট করে একটু জানতে চাবো আসলে এই মুহূর্তে আমাদের যদিও আপনি বলেছেন আমাদের কি করা উচিত, কিভাবে করা উচিত। শেষ আপনার আশাটা বা কোন দিকে গেলে আমরা আসলে ভালো কিছু পাইতে পারি? কেমন বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনটা আপনি আসলে কিভাবে দেখতে চান? খুব ছোট করে যদি একটু বলতেন। শুনেন, সাংস্কৃতিক অঙ্গনের এটার কোনো বিকল্প নেই। আমরা আ সাংস্কৃতিক অঙ্গনটা দেখতে চাই একটা সুস্থ, সুন্দর একটা সাংস্কৃতিক অঙ্গন আমরা চাই। এর থেকে বড় বিষয় আমাদের কাছে আর কিছু নেই। কারণ এই সাংস্কৃতিক অঙ্গনকে দিয়েই আমরা আমাদের দেশকে রিপ্রেজেন্ট করতে পারবো। আমরা আ যেই সোশ্যাল মিডিয়ার যুগে আপনি আপনি দেশের ভালো কিছু উপস্থাপন করেন, দেখবেন আস্তে আস্তে এটার উম বহিঃপ্রকাশ ঘটবে। আগে একসময় নাটক তৈরি হতো যে বাজেটে, এটা ১০ গুণ বাজেট বেড়েছে এখন নাটকে। নিশ্চয়ই এটা আয়ও বেড়েছে। জি, সেজন্যই এটার ব্যয়ও বেড়েছে। তো আমাদের ভালো কনটেন্ট তৈরি হচ্ছে। আমাদের দর্শকদেরকে অনুরোধ করব। এখানে দর্শক আপনাদেরকে অনুরোধ দর্শক করব। আপনারাই সবকিছু পারেন। আপনাদের হাতের মুঠোয় আপনারা এই সাংস্কৃতিক অঙ্গনকে আ আ জঞ্জালকে মুক্ত করে আপনারা ভালো কিছু দেখেন। জি। ধন্যবাদ জনাব শাহেদ আপনার ব্যস্ত সময়ের মাধ্যমে আমাদের সময় দেওয়ার জন্য। আমরাও আশা করব বাংলাদেশের দর্শক যারা আছেন বা আমরা যারা আছি আমরা যাতে ভালোটাকে গ্রহণ করে নেই এবং ওটাকেই প্রমোট করি বেশি। তাহলে খারাপটা আপনিতেই শেষ হয়ে যাবে। ধন্যবাদ আপনাকেও। আ জি, কেমন বাংলাদেশ চাই এই অনুষ্ঠানের যোগ হতে পেরে ভালো লাগছে। আমি প্রায় লস এঞ্জেলসে এতদিন ২ ২.৫ বছর হয়ে গেল আমি দেশের বাইরে। এই ১ম আপনার অনুষ্ঠানের মাধ্যমে আমি আবার ক্যামেরার সামনে কথা বললাম। এজন্য আপনাকে ধন্যবাদ। ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতে আপনাকে আরো চাবো আরকি বিভিন্নভাবে যদি আমরা ভালো বিভিন্ন থাকেন। করতে আর ইনশাআল্লাহ। আবারও দর্শকদেরকে অনুরোধ করব, আপনারাও এই প্রোগ্রামটায় সম্পৃক্ত হন। আর আপনারা সাজেশন দিবেন এই প্রোগ্রামটা আরো ভালো কিভাবে করা যায়। নিশ্চয়ই আমাদের সঞ্চালক কিংবা এটার যে যিনি আছেন তিনিও
চেষ্টা করবেন এই অনুষ্ঠানটাকে আরো জনপ্রিয় কিভাবে করা যায়, আপনাদের জন্য কন্টেন্ট তৈরি করা, আপনার অনুষ্ঠানগুলো দেখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকেন। ধন্যবাদ। আসসালাম। আসসালামু আলাইকুম।